ভুতুড়ে শেষ পর্ব। আগের পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে। আমরা যেখানে শেষ করেছিলাম সেখানে দেখছিলাম যে ভুবনবাবু বিজ্ঞান ছেড়ে দিয়ে এবারে কবিতা লেখা ধরেছেন এবং রামলালকে খাতা আনতে দিয়েছেন। ছোট ছেলে নন্দলালকে বলছেন যে ব্যায়াম ট্যায়াম ছেড়ে এবারে কবিতা লিখতে শুরু করো। এদিকে রাতের ঘটনার খবর চারদিকে ছড়িয়ে যাওয়ায় ভোর হতে না হতেই দলে দলে লোক এসে বাড়িতে ভিড় করে ফেলল। তাদের মধ্যে খবরের কাগজের লোকও আছে। ভুবনবাবু ভারী বিরক্ত হয়ে চাকরকে ডেকে বলেছিলেন, ওরে ওদের বলে দে আমার শরীর খুব খারাপ, দেখা হবে না। একজন রিপোর্টার কয়লাওয়ালা সেজে ঢুকে পড়েছে। সে এসে জানলায় উঁকি দিয়ে বলল, অভিনন্দন ভুবনবাবু, আমাদের কাগজের জন্য ছোট্ট একটা ইন্টারভিউ, না দিলেই নয়। ভুবনবাবু ঘন ঘন মাথা নেড়ে বললেন, হবে না, আমার শরীর খুব খারাপ, ইন্টারভিউ নিতে না পারলে আমার চাকরি থাকবে না। চাকরি ছেড়ে কবিতা লেখো, কবিতার মতো জিনিস হয় না। হ্যাঁ বলেন কি, আপনি কবিতারও ভক্ত? বিজ্ঞান আর কবিতাকে কিভাবে মেলাচ্ছেন স্যার? মেলাচ্ছি না হে, বিজ্ঞান ছেড়ে কবিতা ধরেছি। কবিতা ছাড়া দেশের উন্নতি নেই। লোকটা খসখস করে নোট বইতে ভুবনবাবুর এসব কথা লিখে নিতে নিতে বলল, বিজ্ঞান কেন ছাড়লেন তা যদি দু এক কথায় বলেন। বিজ্ঞান এটা যাচ্ছে তাই জিনিস। যার কাণ্ড জ্ঞান আছে সে কখনো বিজ্ঞান চর্চা করবেই না। বিজ্ঞানী দুনিয়াটাকে রসাতলে দিচ্ছে। ও কিন্তু আপনি যে অত্যাশ্চর্য আবিষ্কার করেছেন তার জন্য ইতিমধ্যেই চারদিকে হইচই পড়ে গেছে। লোকে বলছে আপনি আগামী পৃথিবীর চেহারাই পাল্টে দেবেন। এই শোনো হে বাপু, ঈশ্বর আমাকে মেলা প্রতিভা দিয়েছেন। আমি যদি ফুটবল খেলতুম তাহলে ওই মারদাঙ্গা বা পালু হতে পারতাম। রিপোর্টার একটু অপ্রস্তুত হয়ে বলল, আগে মারদাঙ্গা আর পালু এনারা কে বলুন তো? ভুবনবাবু তার থেকেও বেশি বিরক্ত হয়ে বললেন, কেন? ওই যে দুজন বিশ্ববিখ্যাত খেলুড়ে, খুব নাকি ভালো খেলে। ও মারাদোনা আর পেলের কথা বলছেন কি? তাই হবে। কথা হলো যার প্রতিভা আছে সে বিজ্ঞানেও যেমন, কবিতাতেও তেমন, ফুটবল ক্রিকেটেও কেউ কেটা, বুঝলে? আগে তা তো বটেই, তা তো বটেই। প্রতিভা বেশি হয়ে যাওয়ায় খানিকটা চলকে ওই বিজ্ঞানে গিয়ে পড়েছিল। তবে যা হওয়ার হয়েছে বিজ্ঞানের ছায়াও, আমি আর মারাচ্ছি না। রিপোর্টার মাথা টাথা চুলকে বলল, স্যার একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? মানে আমি রিপোর্টার মানুষ, যখন তখন যেখানে সেখানে ছুটতে হয়, তাই বলছিলাম মানে ওই বিজ্ঞান যখন ছেড়েই দিচ্ছেন তখন ওই যন্ত্রটা ওটা যদি আমাকে দান করেন। ভুবনবাবু চমকে উঠে বললেন, কি ওই সব্বনেশে জিনিস তুমি চাইছো? তুমিও তো দেখছি সব্বনেশে লোক। ওই যন্ত্র আমি রামলালকে গুঁড়ো করতে দিয়েছি। গুঁড়ো করে অ্যাসিডে ছড়িয়ে 7 হাত মাটির তলায় পুঁতে দেওয়া হবে। বড্ড লস হয়ে গেল স্যার, দেখি যদি এখনো গুঁড়ো করা না হয়ে থাকে। বলে রিপোর্টার দৌড় লাগালো। রামলাল অবশ্য যন্ত্রটাকে গুঁড়ো করেননি। তিনি ল্যাবরেটরিতে বসে খুব মন দিয়ে যন্ত্রটাকে নানাভাবে পরীক্ষা করছিলেন। বিজ্ঞান সম্পর্কে তার সুস্পষ্ট কিছু ধারণা আছে, কিন্তু কোনো ধারণা দিয়েই তিনি এই যন্ত্রটার রহস্য ধরতে পারছিলেন না। বলতে কি যন্ত্রটার মধ্যে তেমন জটিল কলকবজা কিছুই নেই। এক নজরে ছেলে মানুষই কাটুম কুটুম বলেই মনে হয়। অথচ তার বাবা ভুবনবাবু এই যন্ত্রে ভর করেই আকাশে উঠে গিয়েছিলেন কি করে, সেটা রামবাবু কিছুতেই বুঝে উঠতে পারছেন না।
সকালবেলাতেই তিনি খবর পাঠিয়ে কলেজের আর কয়েকজন বিজ্ঞানের অধ্যাপককে ডাকিয়ে এনেছেন। তারা অবশ্য ভুবন রায়ের গগনবিহারের কথা জানতেন, দু একজন নিজের চোখে ঘটনাটা প্রত্যক্ষও করেছেন। তারাও ভারী ভাবিত এবং অপ্রস্তুত বোধ করছেন। ফিজিক্সের গুণময়বাবু বললেন, দেখো, বিজ্ঞানের যে আমরা এখনো কিছুই জানি না এই যন্ত্রটা তাই প্রমাণ করছে। অঙ্কের শৈলেনবাবু মাথা নেড়ে বললেন, আমার মনে হচ্ছে এটা ওই বিজ্ঞান টিজ্ঞান নয়, এ হলো যোগ। ভুবনবাবু যোগ বলে শূন্যে উঠেছিলেন। আমার বাবার এক মেশো প্রায় এরকম উঠে যেতেন। কেমিস্ট্রির প্রসাদবাবু যন্ত্রটা দেখে শুনে বললেন, আমাদের উচিত ব্যাপারটা সায়েন্স কংগ্রেসে জানানো। রামলাল বললেন, আপনারা আর একটু বিষয়টা নিয়ে ভাবুন। আমার বাবা বিজ্ঞানের কিছুই জানেন না, বুড়ো বয়সে তাকে কিছু ছেলে মানুষিতে পেয়েছে, তবে অনেক সময় নিতান্ত অবিজ্ঞানীর হাতেও হঠাৎ করে কিছু একটা আবিষ্কার ঘটতেই পারে। কিন্তু এই যন্ত্রটা, এটা লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন এর মধ্যে তেমন কিছু নেই। সকাল থেকে নিজের প্রাণের ঝুঁকি নিয়েও আমি বহুবার এই যন্ত্রটার সাহায্যে ওড়বার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। বাবা তাহলে কিভাবে উঠলেন? শৈলেনবাবু ফের বললেন, যোগ। বিজ্ঞানীরা অনেকক্ষণ ভাবলেন এবং যন্ত্রটাকে নানাভাবে পরীক্ষা করলেন। অবশেষে প্রত্যেকেই অল্প বিস্তর স্বীকার করলেন যে সাধারণ প্রাকৃতিক নিয়ম বা বিজ্ঞানের ধর্ম অনুযায়ী যন্ত্রটাকে ব্যাখ্যা করা যাচ্ছে না। রামলাল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, এই যন্ত্রটা আবিষ্কারের ফলে অবশ্য একটা উপকার হয়েছে। বাবা বিজ্ঞান ছেড়েছেন এবং আমিও হাঁফ ছেড়ে বেঁচেছি। কিন্তু বাবার মাথায় নতুন যে আইডিয়াটা এসেছে সেটা আরও সাংঘাতিক। সবাই সমস্বরে বলে উঠলেন, কি সেটা? উনি এখন কবিতা লেখার দিকে ঝুঁকেছেন। বাজারে খাতা কিনতে লোক পাঠানো হয়েছে, শুধু তাই নয়, উনি চান আমিও বিজ্ঞান ছেড়ে কবিতা লিখতে শুরু করি। ফিজিক্স গম্ভীর হয়ে বললেন, কবিতা? সে তো খুব খারাপ জিনিস। অঙ্ক বললেন, অতি বিচ্ছিরি, কিছুই বোঝা যায় না। কেমিস্ট্রি বললেন, কবিতা দেখলেই আমার মাথা ঘোরে। রামলাল বিরস বদনে বললেন, তাহলে আমার অবস্থাটা কিরকম তা নিশ্চয়ই অনুমান করতে পারছেন। হনুমানের মতো, শৈলেনবাবু বললেন। রামলাল একটা দীর্ঘশ্বাস ফেললেন। তাঁর দুর্দশায় সমবেদনা জানিয়ে সহকর্মীরা বিদায় হবার পর রামলাল একা বসে ফের চিন্তা করতে লাগলেন। ভুবনবাবু বিজ্ঞানের বাতে খুবই অস্বস্তিকর একটা অবস্থায় নিয়ে গিয়েছিলেন, কিন্তু কবিতা ঘাড়ে চাপলে কি আর রামলাল বাঁচবেন? আবার তাঁর দীর্ঘশ্বাস পড়ল। এমন সময় কে যেন বলে উঠল, তা কবিতাও তেমন খারাপ জিনিস নয়, কবিতা দিয়েও কত কি হয়। রামলাল চমকে উঠে বললেন, কে? দাড়ি গোঁফওয়ালা কালো চশমা চোখে একটা লোক আর একজন দাড়ি গোঁফওয়ালা চশমা চোখের আরেকটা লোককে নিয়ে ঘরে ঢুকে ভারী অমায়িক হেসে বলল, এই আমরা এই কথাটা বলছিলুম। ও, আপনারা কারা? আগে আমরা হলুম ওই সাপ্তাহিক নবযুগ পত্রিকার প্রতিনিধি। কবিতা খুঁজতে বেরিয়েছি, ভালো কবিতা দেখলেই কিনে ফেলি আমাদের বিখ্যাত পত্রিকার জন্য। তা শুনলুম আপনাদের এখানে নাকি খুব কবিতার চর্চা হচ্ছে। রামলাল দুঃখিতভাবে মাথা নেড়ে বললেন, দেখুন, এ বাড়িতে কশ্চিনকালেও কবিতার চর্চা হয়নি,
তবে হবে, কিন্তু সে যে কি জিনিস হবে তা ঈশ্বর জানেন। লোকটা মাথা নেড়ে বলল, জিনিস আমরা চিনি। শুনুন মশাই, আমাদের নগদের কারবার। কবিতা পছন্দ হলেই আমরা এক এক কবিতা 100 টাকায় কিনে নেব, একেবারে নগদ, টাকা ফেলে। হ্যাঁ, বলেন কি, প্রতি কবিতায় 100 টাকা? হ্যাঁ, তেমন তেমন কবিতা হলে 2 গুণ টাকা, অর্থাৎ 200। রামলাল ভ্যাবাচাকা খেয়ে বললেন, ও তাহলে আপনারা আমার বাবার সঙ্গে দেখা করুন। আরে দেখা করতেই তো আসা, চলুন শুভস্য শীঘ্রম। রামলাল বিস্ময়ে ঘন ঘন মাথা নাড়তে নাড়তে দুজনকে ভুবন রায়ের সামনে এনে হাজির করলেন। সকালে জলখাবারটি খেয়ে ভুবনবাবু কাগজ কলম নিয়ে বাগানের টেবিল চেয়ার পেতে বসেছেন। নিমের ছায়ায় চিকড়িমিকড়ি রোদে শীতের সকালে বসে তিনি কবিতা লেখার জন্য অনেকক্ষণ ধরে কসরত করবার পর একটা মাত্র লাইন লিখতে পেরেছেন। কলার কাঁদির মতো কবিতা ঝুলিছে গাছে গাছে, পোষা বিড়ালের মতো কবিতা ফিরিছে পাছে পাছে। প্রথম কবিতাটা কবিতা বিষয়ে লেখা ভালো, কিন্তু কবিতাকে বিষয় করে লেখা যে বেশ শক্ত তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন ভুবনবাবু। দামি পার্কার কলমের পেছনটা কামড়ে কামড়ে প্রায় ক্ষতবিক্ষত করে ফেললেন। মাথার চুলও সমানে টানাটানি করায় কয়েক গাছি ছিঁড়ে গেল। উঠে পায়চারি করে নিলেন কয়েকবার। বিজ্ঞানে নতুন কিছু আবিষ্কার করেই যেমন আর্কিমিডিসের মতো ইউরেকা বলে চেঁচাতে চেঁচাতে বেরিয়ে আসতেন, কবিতায় তেমনি আদি কবি বাল্মীকির মতো এক লাইন লিখেই তিনি বার কয়েক বলে ফেলেছেন, কিমিদং কিমিদং। ভুবনবাবু যখন দ্বিতীয় পংক্তির সন্ধানে আকাশের দিকে তাকিয়ে ঘাড় ব্যথা করে ফেলেছেন, সেই সময় রামলাল এসে সামনে দাঁড়িয়ে বিনীত স্বরে ডাকলেন, বাবা। ভুবনবাবু খাড়া হয়ে বসে বললেন, হ্যাঁ, খাতা টাতা সব এনেছে তো? কালির বোতল, ডিকশনারি আর কবিতার বই? আগে সেসব ব্যবস্থা হয়ে গেছে। আপনি কবিতা লিখছেন শুনে এই এনারা সব কলকাতা থেকে এসে পড়েছেন। ভুবনবাবু এবার দাড়ি আর চশমাওয়ালা লোক দুটোর দিকে তাকালেন। শশব ব্যস্তে বলে উঠলেন, বিদায় করে দাও, বিদায় করে দাও, আমি এখন ভীষণ ব্যস্ত। আগে এদের বিদায় করাটা যুক্তিযুক্ত হবে না। এরা সাপ্তাহিক নবযুগ পত্রিকার লোক, কবিতা কিনতে বেরিয়েছেন। এক একটা কবিতা 100 থেকে 200 টাকা। ভুবনবাবু নড়ে চড়ে বসে বললেন, বটে, হ্যাঁ, তা নেহাত খারাপ ব্যাপার তো নয়, বসতে দাও, বসতে দাও আমাদের। রামলাল তাড়াতাড়ি চেয়ার টেবিল আনিয়ে দুজনকে ভুবনবাবুর মুখোমুখি বসালেন। দাড়ি ও চশমাওয়ালা দুজন গম্ভীর মুখে বসলেন। তারপর দুজনের একজন বললেন, দেখুন, আমরা কবিতার খুঁজে বেরিয়েছি, ভালো কবিতা পেলে মোটা টাকায় কিনে নেব। ভুবনবাবু বিগলিত মুখে বললেন, হ্যাঁ, নবযুগ তো বিখ্যাত কাগজ। আঁকে, হ্যাঁ, 1.5 লাখ সার্কুলেশন, একটা কবিতা কোনো ক্রমে ছাপতে পারলেই রাতারাতি বিখ্যাত। ও বাবা, তা আমিও কবিতা লিখি বটে, কিন্তু কিন্তু কি? মানে এখনো ওই কবিতার ব্যাপারটা ঠিক গুছিয়ে উঠতে পারিনি আর কি। লোকটা এবারে খুব মিষ্টি করে বলল, ওরকম হওয়াই তো স্বাভাবিক। কবিতা কি সোজা জিনিস? অনেক ধৈর্য, অনেক অধ্যবসায় হয়, তাও প্রতিভা না থাকলে শত চেষ্টাতেও হয় না।
হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। তা আপনি কি এক আধটা কবিতা শোনাতে পারেন আমাদের? বিলক্ষণ! কবিতা শোনাবো, এ তো আনন্দের কথা। তবে আপনারা অনেক দূর থেকে আসছেন, একটু বিশ্রাম করলে হয় না? ধরুন একটু জলখাবারেরও বন্দোবস্ত করা উচিত। তা আপনারা উঠেছেন কোথায়? লোকটা মাথা নেড়ে বলল, কোথাও উঠিনি, সবে গাড়ি থেকে নেমে ঘুরে টুরে দেখছি আর কি, হোটেল টোটেল খুঁজে নিতে হবে। ভুবনবাবু লাফিয়ে উঠে বললেন, ছি 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 ছি, আমি থাকতে হোটেলে উঠবেন তাই কি হয়? ওরে, কে আছিস? ভুবনবাবুর হাঁক ডাকে বাড়িতে একটা হুলুস্থুল পড়ে গেল। একতলার সবচেয়ে ভালো ঘরখানা ঝাড় পোঁছ করে কাজের লোকেরা ঘরটাকে ঝকঝকে তকতকে করে তুলতে লেগে গেল। রান্নাঘরে গাওয়া ঘিয়ের লুচি আর আলুর দমের ব্যবস্থা হতে লাগলো। গরম চা এসে গেল। নবযুগের লোক দুটো বেশ নিশ্চিন্ত মনে চা খেতে খেতে ঠ্যাং নাচাতে লাগলো। মুখপাত্র লোকটি চা শেষ করে ভুবনবাবুর দিকে চেয়ে হঠাৎ বলে উঠল, আপনার হবে। ভুবনবাবু হাসি হাসি মুখ করে বললেন, কি হবে? কবিতা? হ্যাঁ, বলছেন? সত্যি বলছেন? কি করে বুঝলেন? দেখুন, এই কম্ম করতে করতে চুল পাকিয়ে ফেললাম। আমি কবিতা না শুনেও বলে দিতে পারি কোন লোকটার ভেতরে কবিতার মাল মশলা আছে। ভুবনবাবু ভারী তৃপ্ত হয়ে বললেন, হ্যাঁ, সেটা আমিও টের পাচ্ছি। আমার চারদিকটা যেন কবিতায় একেবারে ঠাসা। কবিতার যেন একেবারে মড়ক, না 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 না, মড়ক কথাটা জুৎসই হলো না ঠিক। কিন্তু লোকটা হাত তুলে ভুবনবাবুকে বাধা দিয়ে বলল, কিচ্ছু ভুল বলেননি, মহামারী থেকেই তো মড়ক লাগে। আপনি চারদিকে জীবাণুর মতো কবিতার ভিড় দেখতে পাচ্ছেন তো? ভুবনবাবু বললেন, হ্যাঁ, আগে আগে ঠিক তাই। তবে মড়কের আর বাকি কি? তা বটে। দুটো লাইন তো আপনি লিখে ফেলেছেন দেখছি। আমি এর মধ্যে এক ফাঁকে লাইন দুটো পড়েও নিয়েছি। ভুবনবাবু সাগ্রহে বললেন, ও, তা কেমন হয়েছে বলুন তো? লোকটা ভারী আনমনা হয়ে অনেক দূরের দিকে চেয়ে থেকে আপন মনে ভরাট গলায় আবৃত্তি করল, কলার কাঁদির মতো কবিতা ঝুলিছে গাছে গাছে, পোষা বিড়ালের মতো কবিতা ফিরিছে পাছে পাছে। আহা, কি অপূর্ব! হ্যাঁ, বলছেন সত্যি অপূর্ব? লোকটা গম্ভীরভাবে পকেট থেকে দুটো 100 টাকার নোট বের করে টেবিলের ওপর রেখে বলল, আগাম। হ্যাঁ, আগাম বলেন কি? ভুবনবাবুর যেন নিজের চোখকে বিশ্বাস হয় না। লোকটা বলল, নতুন কবিদের রেট 100 টাকা, কিন্তু আপনার এই কবিতাটার মাত্র 2 লাইন দেখেই বুঝতে পেরেছি আপনার ভিতরে কবিতার সমুদ্র রয়েছে। সেই সমুদ্র গর্জন করছে, ফুঁসছে, বিরাট তরঙ্গ তুলে বেরিয়ে এসে সাহিত্যের জগৎকে ভাসিয়ে নিয়ে যেতে চাইছে। আপনি মশাই একটা লণ্ডভণ্ড কাণ্ড না করে ছাড়বেন না। ভুবনবাবু আনন্দে লাফিয়ে উঠবার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। মানে বসা অবস্থায় লাফিয়ে ওঠা যায় না তো। কিছুক্ষণ আবেগটাকে দমন করে নিজেকে সামলালেন। তারপর গদগদ স্বরে বললেন, দুপুরে আজ কি খাবেন বলুন তো? লোকটা মাথা নেড়ে বলল, আমাদের খাওয়া দাওয়ার পায়নাক্কা নেই, নুন ভাত ডাল ভাত হলেই হলো।
কালিয়া কোপ্তা খাওয়াতে চান তো তাও সই, আবার পোলাও মাংস খাওয়াতে চান তো তাও সই। তবে আমার এই সহকর্মীটির রোজ একটু ক্ষীর চাই, আর আমি নতুন গুড়ের পায়েসটা বেশ পছন্দ করি। হবে হবে হবে, সব হবে। এখন চলুন, একটু জলযোগ করে নেবেন, চলুন। দুজনে উঠল। খাওয়ার ঘরে বসে দুজনে বেশ তৃপ্তি করে খেয়েটে বলল, না, কবি হলেও আপনার নজরটা বেশ উঁচু। এমনিতে দেখেছি তো ওই বেশিরভাগ কবি হাড় হাবাতে, সেই জন্যে কিচ্ছু হয় না, আপনার হবে। ভুবনবাবু আনন্দে মাথা নাড়তে নাড়তে দুখানা 100 টাকার নোট জয় পতাকার মতো ঊর্ধ্বে তুলে ধরে ভিতর বাড়িতে গেলেন মান্যগণ্য লোক দুটির আপ্যায়নের জোরদার বন্দোবস্ত করতে। মাত্র 2 লাইন লিখতে না লিখতেই 200 টাকা এসে গেল। তাহলে যখন রাশি রাশি লিখবেন তখন তো টাকার বৃষ্টি হবে। শুরুতেই এরকম সাফল্য তো খুব কম লোকের ভাগ্যেই ঘটে। দুপুর বেলা আজ বেজায় ভোজের আয়োজন হয়েছে। 2 দাড়িগোঁফওয়ালা লোক এসে বুড়ো কর্তার কবিতা কিনে নিচ্ছে, 200 টাকা আগাম দিয়েছে। তাদের খাতিরে আজ বিয়ে বাড়ির ভোজ। লোক দুটোকে খুব সুবিধে ঠেকলো না ভূতর। দাড়িগোঁফওয়ালা লোক দেখলেই তার একটু সন্দেহ হয়। তার উপরে এ দুটো লোকের ভাবগতিকও সন্দেহজনক। কিন্তু কিছু করারও নেই, এরা বুড়ো কর্তার পেয়ারের লোক। একটা ভালো ব্যাপার হলো এদের খাতিরে খাওয়াটা আজ হলো পেল্লা এরকমের। কিন্তু মনটা উড়ু উড়ু বলে জিভে তেমন স্বাদ পেল না ভূত। তার একটু চিন্তা হচ্ছে, এ বাড়িতে এসব কি হচ্ছে। দাড়িগোঁফওয়ালা লোক দুটো অবশ্য সাংঘাতিক খেলো। এত খাওয়া কাউকে কখনো খেতে দেখেনি সে। তবে আঁচানোর সময় দাড়িগোঁফওয়ালাদের একজন হঠাৎ হাঁ হাঁ করে ওঠায় ভূত তাকিয়ে দেখলো লোকটার গোঁফ একদিকে খুলে ঝুলে পড়েছে। ভূত তার হাতে জল ঢেলে দিচ্ছিল। দৃশ্যটা দেখে ভারী অবাক হলো সে। তারপর হঠাৎ হাত বাড়িয়ে গোঁফটা খপ করে ধরে একটানে ছাড়িয়ে আনলো সে। দুষ্টুমি করে নয়, সে ওই ঝুলন্ত গোঁফ দেখে এত অবাক হয়েছিল যে টান মারবার লোভ সামলাতে পারেনি। এই বেয়াদপিতে লোকটা এক হাতে মুখ চাপা দিয়ে অন্য হাতে একটা পেল্লায় থাপ্পড় উঁচিয়ে বলল, বাজি ছোঁড়া, দে গোঁফ দে। ভূত আর দাঁড়ায়নি, দাওয়া থেকে লাফ দিয়ে নেমে ছুটতে শুরু করেছে। পেছনে পেছনে গোঁফ হারানো লোকটাও, গোঁফ দে গোঁফ দে, নাহলে খুন করে ফেলি বলছি কিন্তু, দেয়। ভূত গোঁফ মুঠো করে ধরে হরিণের বেগে দৌড়চ্ছে। ছুটতে ছুটতে জঙ্গলে ঢুকে পড়তেই কে যেন কানের কাছে ফিসফিস করে বলল, কি হয়েছে বলো তো, অমন ছুটছো কেন? গলাটা জনার্দনের। ভূত দৌড়তে দৌড়তেই বলল, পিছনে যে লোকটা আসছে ওটা একটা ঠকবাজ, ওকে ধরো। আর ছুটো না, ওই বেলগাছটার নিচে দাঁড়াও, আমাদের উপর হুকুম আছে তোমার দেখাশোনা করার, আমি এই লোকটাকে ঢিট করছি। এদিকে গোঁফ নিয়ে পাঁচু মোদকের সমস্যাটা 5 জনে বুঝবে না। এসব ছদ্মবেশ টদ্মবেশ তার লাইন নয়। সে সাদা মাঠা চুরি টুরি করতেই ভালোবাসে। এসব বাবুগিরি কি তার পোষায়? কিন্তু দুলালবাবুর পাল্লায় পড়ে যা নয় তাই করতে হচ্ছে। দাড়ি গোঁফ লাগিয়ে সং সাজবার কি যে দরকার ছিল তা তো তার মাথায় ঢুকছে না। তার উপর এই দাড়ি গোঁফে গাল গলা ভারী কুটকুট করে, ছাড় পোকাও থাকতে পারে ভেতরে। তার চেয়েও বড় বিপদ, আঁচানোর সময় জল লেগে আঠা আলগা হওয়ায় গোঁফ খুলে গেছে। আর ওই বদ ছোঁড়াটা গোঁফ নিয়ে পালিয়েছে। গোঁফ ছাড়া বাড়িতে তো ঢোকাও যাবে না। কিন্তু পাঁচুর বয়স তো কম হলো না, দৌড় ঝাঁপ কি তার পোষায়? ভূতকে ধরবার আশা যখন প্রায় ছেড়েই দিয়েছে পাঁচু,
তখনই হঠাৎ ঝড়াক করে কে যেন তাকে শূন্যে তুলে নিল। পাঁচুর এরকম অভিজ্ঞতা আগে কখনো হয়নি। প্রথমটা এসে ভাবলো মরে গেছে, মরে গিয়ে ওপরে উঠে যাচ্ছে, কিন্তু নিজের গায়ে চিমটি কেটে দেখলো মরেছে বলে তো মনে হলো না। তাছাড়া নিচে তার দেহটাও সে পড়ে থাকতে দেখলো না। তাহলে হচ্ছেটা কি? কিছুক্ষণ বাতাসে ভেসে থেকে হ্যাঁ হ্যাঁ করে খানিক্ষণ হাঁপিয়ে নিল পাঁচু। তারপর চারিদিকটা ভালো করে তাকিয়ে দেখল। ওই মিত্তিরদের পোড়ো ভিটে আর ভৌত ক্লাব দেখা যাচ্ছে। নিচে জঙ্গল, ও পাশে গঞ্জ, দিনের আলো এসব ফুটফুটে পরিষ্কার। পাঁচু ঘাড় ঘুরিয়ে একটু দূরে ভুবনবাবুদের দোতলা বাড়িটাও দেখতে পেল। তাহলে এটা নিশ্চিত যে সে মরেনি। তবে এই অশৈলী কাণ্ডটা হচ্ছে কেন? ভুবনবাবুও কাল রাত্রিরে আকাশে উঠে গিয়েছিলেন। কাণ্ডটা যে কি তা বুঝতে পারছে না পাঁচু। তবে বেশে কিছুক্ষণ হাত পা ছোঁড়াছুঁড়ি করলো, কোনো কাজ হলো না। আকাশে ভেসে ভেসে খানিকটা দূরে এসেও পড়ল সে। সামনেই একটা মস্ত অশ্বত্থ গাছ। উঠতে উঠতে গাছটার কাছ বরাবর আসতেই ঝুপ করে কে যেন পাঁচুকে গাছটার মগডালের ওপরে ফেলে দিল। বয়স হলো পাঁচুর, হাত পা ভারী সচল। তার যা পেশা, তাতে শরীরটা ঠিক রাখতেই হয়। তাই পড়েও পাঁচু হাত পা ছড়কুটে পপাত ধরণীতল হলো না। সামনে যা পেল তাই আঁকড়ে ধরে পড়াটা আটকালো। কিন্তু যেখানে পড়েছে সেটা ভারী উঁচুতে, একটা তেকাঠির মতো জায়গা। এখান থেকে নামা ভারী শক্ত। পাঁচু প্রথমটায় নামবার চেষ্টাও করলো না। চুপচাপ বসে খানিকক্ষণ জিরিয়ে নিল। তারপর অবস্থাটা দেখল। অবস্থাটা মোটেই ভালো নয়। তার উপর টানা হ্যাঁচড়ায় তার নকল দাড়িও খসে কোথায় পড়ে গেছে, গোঁফ তো আগেই গেছে। ভারী দুরবস্থা। এখন আবার নতুন দাড়ি গোঁফ না লাগিয়ে ভুবনবাবুর বাড়িতে ফিরেও যাওয়া যাবে না। অথচ আজ রাতে যে ও বাড়িতে আরও পেল্লায় ভোজ রয়েছে, কিন্তু সে কথা পরে ভাবা যাবে। খুব সাবধানে পাঁচু গাছ থেকে নামবার চেষ্টা করতে লাগলো। ওদিকে জনার্দন আর ভূত কি করছে দেখা যাক। জনার্দন বলল, তোমার যে পিছু নিয়েছিল ওই লোকটাকে চেনো? না জনার্দন দা, কে বলো তো? সাংঘাতিক লোক, ভূত ধরবার ব্যবসা ফেঁদে বসেছিল প্রায়। ও হলো পাঁচু মোদক। পাঁচু মোদক নামটা তো চেনা চেনা ঠেকছে গো। খুব নাম ডাকওয়ালা লোক, সবাই চেনে, বিখ্যাত চোর। চোর? বলো কি? কর্তা বাবার যে সর্বনাশ করে ছাড়বে, ও বাড়িতে এর একজন স্যাঙাত আছে। সে আরো সাংঘাতিক লোক, তার নাম দুলাল সেন। কে? দুলাল সেন? বলো কি? সে তো গুম হয়ে গেছে ল্যাবরেটরিতে যে সাংঘাতিক কাণ্ড হলো সেদিন। তারপর থেকে তো দুলালবাবুকে আর পাওয়া যাচ্ছে না। শোনো, দুলালবাবু সম্পর্কে আমরা খোঁজ খবর নিয়েছি। তোমাদের ওই ল্যাবরেটরির কাণ্ডের ফলে দুলালবাবু এখন অন্য মানুষ হয়ে গেছেন। তার গায়ে এখন ভীষণ জোর আর মাথা ভর্তি দুষ্টু বুদ্ধি। যা কি বলো, দুলালবাবু তো ভীষণ ভীতু, গায়ে একটু জোর নেই ওনার। সেই দুলালবাবুর কথা ভুলে যাও। এই দুলাল সেন এ হলো কালা পাহাড়। বটে? হ্যাঁ, খুবই বটে। কিন্তু জনার্দন দা, ওই হেলমেটটার কি হবে? কেন হেলমেটটার কি হবে? না, ওই হেলমেটটা তো উদ্ধার করতে হবে। আচ্ছা, আমি এনে দিচ্ছি। ভূত হেলমেট বগলে নিয়ে বাড়ির পথ ধরল। মনে হাজার চিন্তা। বাড়ি এসে হেলমেটটা লুকিয়ে রাখলো তার ঘরে। তারপর চারপাশ উঁকি ঝুঁকি মেরে দেখে এলো।
ওদিকে দুলাল বাবু পেল্লায় ভোজের পর নরম বিছানায় লেপ গায়ে ঘুমোচ্ছেন। তার সাগরের পাঁচু মোদককে দেখা যাচ্ছে না। অবশ্য দেখা যাওয়ার কথাও নয়, গাছের মগডাল থেকে নামতে তো তার সময় লাগবে। ভূত ঘরের দরজা বন্ধ করে তার সেই কৌটো বের করলো। শুনতে পাচ্ছ? কৌটোর ভেতর দিয়ে বহু দূরের এক জগৎ থেকে গলা ভেসে এলো। কি চাও ভূত? আমি হেলমেটটা উদ্ধার করেছি। বেশ ভালো কাজ। ওটা দিয়ে এখন আমি কি করব? এখন তোমাদের ওখানে কি দুপুর? হ্যাঁ, তবে শেষ দুপুর। তাহলে এখন নয়, রাত যখন গভীর হবে তখন হেলমেটের ভেতরের নীল বোতামটা টিপে দাও। তারপর ওটা পরে নিও মাথায়। তাহলে কি হবে? হেলমেটটাকে সামান্য জিনিস ভেবো না ভূত, ওটা হলো অতি মস্তিষ্ক। তোমার জানা নেই এমন অনেক কিছু তোমাকে জানিয়ে দেবে। ও বাবা, ভূতেদের সর্দার তো এটাকে সিংহাসন বানিয়েছিল, তারা যদি এসে হেলমেটটা কেড়ে নিতে চায়? তাহলে শোনো, হেলমেটের ভেতরকার সাদা বোতামটা টিপে রাখো। তাহলে কি হবে? হেলমেটের রং আর গন্ধ বদলে যাবে, ভূতেরা দেখলেও চিনতে পারবে না। আমাদের বাড়িতে জানো দুটো লোক খুব খারাপ মতলব নিয়ে ঢুকেছে, তাদের কি করব? ওই হেলমেটই তোমাকে বুদ্ধি যোগাবে, তবে ওটা বেশি ব্যবহার করো না। কেন? সুপার ব্রেন যত বেশি ব্যবহার করবে তত তোমার নিজের মস্তিষ্ক নিস্তেজ হয়ে যাবে। ও বাবা, সে তো সাংঘাতিক কাণ্ড। হ্যাঁ, একবার দুবার ব্যবহার করলে ক্ষতি নেই, কিন্তু বেশি নয়। মানুষেরা বড্ড বেশি যন্ত্র ব্যবহার করে। ও আচ্ছা, তাহলে একবার দুবার ব্যবহারের পর কি করব এটা নিয়ে? যেখান থেকে এনেছো সেখানে ফিরিয়ে দিয়ে এসো। ওটা ভূতের সিংহাসন হয়েই থাকুক। এটা কে এখানে পৃথিবীতে ফেলে গেল? সেটা জেনে তোমার লাভ নেই। যে ফেলে গেছে তার কোনো উদ্দেশ্য আছে। এরকম অনেক জিনিসই পৃথিবীতে তারা ফেলে রেখেছে নানা জায়গায়। বাবারে, তা ওগুলো দিয়ে কি হবে? ওগুলো যদি কেউ কাজে লাগাতে পারে তো তার অনেক কাজ হবে। যে কাজে লাগাতে পারবে না তার হবে না, ওটাই তো মজা। তোমাদের নন্দবাবুও তো এই হেলমেটটাই পেয়েছিলেন, কাজে লাগাতে পারেননি। তাই নাকি? কিন্তু এরকম আর কি কি জিনিস কোথায় কোথায় আছে? বলে লাভ নেই। ধরো, আমেরিকার এক জঙ্গলে একটা গর্তের মধ্যে আছে একটা বল, হিমালয়ে আছে একটা পেন্সিল, প্রশান্ত মহাসাগরের তলায় আছে একটা বোতল। এসব দিয়ে কি হবে? এই বলটা আসলে শব্দধারক যন্ত্র। মহাকাশে যেখানে যত রকম শব্দ হচ্ছে সব ধরতে পারে। পেন্সিলটা আসলে একটা অফুরন্ত ব্যাটারি। নিউ ইয়র্কের মতো বড় একটা শহরকে চিরকাল বিদ্যুৎ যোগাতে পারে। এরকম আরো সব কিছু। একটু থেমে ভূত বলল, এগুলো সব আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো। হ্যাঁ, ঠিক তাই। ইস, আমি যদি প্রদীপটা পেতুম। পেয়ে লাভ নেই ভূত। যারা পেয়েছে তাদের জীবনের আনন্দই নষ্ট হয়ে গেছে। এইসব দেখে আমরা মজা পাই, আর সেই জন্যেই
তোমাকে সুপার ব্রেন বেশি ব্যবহার করতে বারণ করছি। ওটা বেশি ব্যবহার করলে তুমি আর নিজের মাথা খাটাতে চাইবে না, সেটা খুব খারাপ। তোমার নিজের মস্তিষ্ক আসলে প্রচণ্ড শক্তিশালী, কিন্তু তুমি সেটা বুঝতেও পারবে না কোনো দিন যদি এটা বেশি ব্যবহার করো। ও, এবার বুঝেছি। যদি বুঝে থাকো তাহলে কথা মেনে চলো। তোমাকে আমরা খুব ভালোবাসি। দুলালবাবু আর পাঁচু মোদকের কাণ্ড কারখানার কথা আপনি জানেন? না তো, তারা কারা? একজন মাস্টার মশাই আর একজন চোর। তারা কি করেছে? অনেক কাণ্ড। মাস্টার মশাই ভারী ভালো মানুষ, নিরীহ, রোগা, কিন্তু হঠাৎ রাতারাতি তিনি একদম পাল্টে গেছেন। গায়ে এখন ভীষণ জোর, চুরি করে বেড়াচ্ছেন, লোককে ঠকাচ্ছেন। ওটা কেমিক্যাল রিয়াকশন। হেলমেট ওর সমাধান বলে দেবে। ও আচ্ছা। কৌটোর স্বর বিদায় নিল। ভূত হেলমেটটা তুলে নিয়ে ভেতরটা দেখল। সত্যি ভেতরে অনেক রকমের বোতাম রয়েছে। সাদা বোতামটা টিপতেই ঝাঁ করে হেলমেটটা একদম নীল হয়ে গেল। এরকম অদ্ভুত কাণ্ড ভূত আর দেখেনি। খানিক পরে দেখা গেল ল্যাবরেটরি ঘরে তিনজন গভীর পরামর্শে মগ্ন। তিনজন হলো ভূত, রামলাল আর নন্দলাল। ভূত পুরো কাহিনীটা বলে একটু দম নিচ্ছিল। রামলাল ভাবিত মুখে বললেন, তাহলে এই হলো ব্যাপার। নন্দলালের মুখও বেজার। তিনি বললেন, সবই তো বুঝতে পারছি, কিন্তু বাবাকে ঠেকানোই যে সমস্যা। ওনার মাথায় একবার যেটা ঢুকবে সেটাকে তো বের করা যাবে না। রামলাল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, দুলালবাবুর এই রূপান্তর তাহলে একটা সায়েন্টিফিক অ্যাক্সিডেন্ট। কিন্তু ভূত, তোর ভূতের গল্প আমার তেমন বিশ্বাস হচ্ছে না, তোর পরীর গল্পও না। ভূত খুব বিনয়ের সঙ্গে বলল, দেখো, তুমি বিশ্বাস করতে না চাইলে আমি আর কি করব বলো। তবে কর্তাবাবু যে আকাশে উঠে গেলেন, সেটা কি করে হলো তা বলো তো। নন্দবাবু ভূত ভক্ত লোক, দাদার দিকে কটমট করে তাকিয়ে বললেন, দাদা, তুমি দুপাতা বিজ্ঞান পড়ে ধরাকে সরা বলে ভাবছো কেন? আর বিজ্ঞান পড়ে তোমার কটা ডানাই বা গজালো? বাবা তো বিজ্ঞান টিজ্ঞান বিশেষ জানেন না, কিন্তু তোমাকে টেক্কা দিয়ে রোজ নানা রকম আবিষ্কার করে ফেলতেন কি করে বলো বলো? ভুতুরে কাণ্ড নয়? রামলাল মাথা চুলকোলেন, তারপর বললেন, সব ব্যাপার এখনো ঠিক মতো ব্যাখ্যা করা যাচ্ছে না বটে, কিন্তু খুঁজলে ব্যাখ্যা পাওয়া যাবেই। তবে বাবার আবিষ্কারের কথা যা বলছিস তা ঠিক না। বাবা এ যাবৎ কিছুই আবিষ্কার করেননি। তার সঙ্গে তো আর তর্ক করা যায় না। আমি ভয় ভয় উনি যা বলতেন সব মেনে নিয়েছি। সে যাকগে, এখন কি করা যায় সেটাই তো চিন্তার বিষয় রে। ভূত তার হেলমেটটা টেবিলের তলা থেকে এনে বলল, তোমাদের কিচ্ছু করতে হবে না, জানো, দুজনে যেমন বসে আছো তেমন চুপটি করে বসে থাকো, যা করবার আমি করছি। রামলাল আর নন্দলাল সব ভয়ে চেয়ে দেখলেন ভূত হেলমেটটার মধ্যে কি একটা টেপাটেপি করে সেটা মাথায় পরে নিল। ধীরে ধীরে ভূতর মুখশ্রী পাল্টে যেতে লাগলো। গম্ভীর মুখ, ধ্যানমগ্ন চোখ, ফিসফিস করে মাঝে মাঝে অদ্ভুত সব ফর্মুলা আউড়ে যাচ্ছে। ভাগ্য ভালো যে ভুবন বাবুর আদেশ মতো ল্যাবরেটরির জিনিসপত্র এখনো সব সরিয়ে ফেলা হয়নি। দু একদিনে তা সম্ভবও নয়। ভূত নানা রকম কেমিক্যাল মেশাতে লাগলো টেস্ট টিউবে। তারপর বার্নার জেলে তা গরম করতে লাগলো। একটা কটু গন্ধ ছড়িয়ে পড়তে লাগলো চারদিকে। খানিকক্ষণ বাদে ভূত নন্দলালের দিকে চেয়ে বলল, দুলালবাবুকে একবার এই ঘরে আনতে হবে এক্ষুনি, আর তোমরা তখন ল্যাবরেটরির বাইরে থাকবে।
নন্দলাল আর রামলাল দুজনেই তাড়াতাড়ি বেরিয়ে এলেন ঘর থেকে, কিন্তু মুশকিলটা হলো দুলালবাবুর মতো সন্ডাগুন্ডা লোককে ইচ্ছের বিরুদ্ধে ধরে ল্যাবরেটরিতে আনা যায় কিভাবে। ভুবনবাবুও হয়তো ব্যাপারটা পছন্দ করবেন না। দুই ভাই তাই মুখ চাওয়াচাই করতে লাগলেন। এদিকে দুলালবাবু খালি পেটে চা খাবেন না বলে কচুরি, আলুর দম এবং আনুষাঙ্গিক বিশাল ভোজ ব্যবস্থা হয়েছে। সামনে বিগলিত মুখে দাঁড়িয়ে আছেন ভুবনবাবু। দুই ভাই কাঁচুমাচু করে ঘরে ঢুকতেই ভুবনবাবু একটু বিরক্ত হয়ে বললেন, কি চাই? নন্দলাল মাথা চুলকে হঠাৎ বলে ফেললেন, বাড়িতে পুলিশ এসেছে। হ্যাঁ, পুলিশ? যে আগে তারা ওকে খুঁজছে। ভুবনবাবু যেমন হাত, দুলালবাবুও তেমনই হাঁ। ভুবনবাবু বললেন, ওকে খুঁজবে কেন? উনি কি করেছেন? নন্দবাবুর সঙ্গে এবার রামলালও যোগ দিয়ে বললেন, পুলিশদের মতলব বিশেষ ভালো ঠেকছে না। বলছে সাপ্তাহিক নবযুগ থেকে যে লোকটা কবিতা কিনতে এসেছে সে একজন ক্রিমিনাল। ভুবনবাবু অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, উফ, আর তোমরা সে কথা বিশ্বাস করলে? দু ভাই একসঙ্গেই মাথা নাড়লেন। রামলাল বললেন, আমরা পুলিশের কথা মোটেই বিশ্বাস করিনি, বরং বলেছি যে উনি এ বাড়িতে নেই। তবে আমাদের কথায় তারা কান দিচ্ছে না, এ বাড়িতে ঢুকে নিজেরা দেখতে চাইছে। উফ, চলো আমি গিয়ে দেখছি বলে ভুবনবাবু আস্তিন গোটাতে লাগলেন। তবে তার গায়ে ফুল হাতা জামা নেই, একটা ফতুয়া রয়েছে, তাই আস্তিন না পেয়ে তিনি কাল্পনিক আস্তিনই গোটালেন। রামলাল আর নন্দলাল সমস্বরে বলে উঠল, আহা আপা, আমরা থাকতে আপনি কেন ব্যস্ত হচ্ছেন? তোমরা তোমরা কি করতে চাও? রামলাল সবিনয়ে বললেন, উদ্বিগ্ন হবার কিছু নেই, পুলিশ বাড়িটাই শুধু খুঁজবে, ল্যাবরেটরিতে তো একটু তফাতে, ওটাতে যাবে না। সুতরাং আধ ঘন্টার মতো ল্যাবরেটরিতে গা ঢাকা দিয়ে থাকলে কোনো চিন্তা নেই। তা পুলিশ ল্যাবরেটরিতে যে যাবে না তা কি করে বুঝলে? রামলাল কাঁচুমাচু মুখে বলল, আগে ওরা নিজেরাই বলল কি না, বলল শুধু ঘরগুলো দেখে যাবে, তাছাড়া ইদানিং ল্যাবরেটরিতে নানা ভুতুড়ে কাণ্ড হওয়ায় ওটাকে সবাই ভয় খায়। দুলালবাবু নিবিষ্ট মনে খেতে খেতে কথাগুলো শুনছিলেন, তত পাত্তা দিচ্ছিলেন না। খাবার শেষ করে চায়ের কাপ হাতে নিয়ে বললেন, অত ঘাবড়াচ্ছেন কেন দুলালবাবু? পুলিশ টুলিশ আমার কিছু করতে পারবে না। এই তো সেদিন বাজারের মধ্যে সোনার দোকান লুট করতে ঢুকেছিলুম, পাঁচুর আহাম্মকিতে কাজ প্রায় কেঁচে গিয়েছিল আর কি। তারপর দারোগা এসে হাজির, এমন প্যাঁচ কষলুম যে দারোগা বাবাজি চিৎপটাং। ওসব আমার কাছে নস্যি। ভুবনবাবুর চোখ গোল থেকে গোলতর হয়ে উঠছিল, নিজের কানকে যেন বিশ্বাস হচ্ছে না। অস্ফুট গলায় বললেন, বলেন কি? দুলালবাবু চায়ে চুমুক দিয়ে বললেন, আর এমন কি, আরও যেসব কাণ্ড করেছি তা শুনলে তো একটু মূর্ছাই যাবেন। তবে যাই বলুন, এসব চুরি চচ্চুরির লাইনটা ভারী ইন্টারেস্টিং, আর লোকজনও ভারী বোকা। রামলাল আর নন্দলাল পরস্পরের দিকে চেয়ে নিলেন। তারপর রামলাল গলা খাঁকারি দিয়ে বললেন, তাহলে যে একবার উঠতে হচ্ছে দুলালবাবু। দুলালবাবু চা শেষ করে উঠে বললেন, ভুবনবাবু, আমি সারা শহর ঘুরে দেখলাম, আপনার মাথাতেই বুদ্ধিটা সবচেয়ে কম। হ্যাঁ, বলেন কি? আগে ঠিকই বলছি। আচ্ছা, গুড বাই, ভয় নেই, পুলিশ আমাকে ধরতে পারবে না। এই বলে দুলালবাবু ঘর থেকে বেরোতে যেতেই নন্দলাল আর রামলাল দুদিক থেকে তার দু পায়ে ল্যাং মারলেন। ভুবনবাবু ঘরের কোণ থেকে তার লাঠিটা নিয়ে এসে দমাস করে একঘা কষিয়ে দিলেন দুলালবাবুর পিঠে। দুলালবাবু তাতে যে বিশেষ কাহিল হয়েছেন
তা মনে হলো না। পড়ে গিয়ে এবং লাঠির ঘা খেয়েও টপ করে উঠে দাঁড়িয়ে 3 রদ্দায় 3 জনকে ছিটকে দিয়ে ঘরের বাইরে এসে দাঁড়ালেন, মুখে দিব্যি হাসি হাসি ভাব। দুলালবাবুকে বেরোতে দেখে ঘরের বাইরে পাঁচু এসে অপেক্ষা করছিল, সে টপ করে উঠে পড়ল। কাণ্ড কারখানা সেও আড়াল থেকে দেখেছে। এ বাড়িতে তাদের আর জারিজুরি খাটবে না, তারা ধরা পড়ে গেছে। তবে দুলালবাবুর যা এলেম দেখছে পাঁচু, এ বাড়ি হাতছাড়া হলেও ক্ষতি নেই। কত বাড়ি শহরে আছে, আরও কত আহাম্মকও আছে। পথে এসে সে দুলালবাবুর সঙ্গ ধরে ফেলে একগাল হেসে বলল, আগেই বলেছি কিনা আপনাকে কোনো ব্যাপারে বাড়াবাড়ি করতে হাত থেকে নিজেকে সামলাতে হবে। কবিতা নিয়ে আপনি কি কাণ্ডই করলেন, গেল নাওটা ফসকে। দুলালবাবু মাথাটা একটু চুলকে নিয়ে বললেন, দেখো এইসব একেবারেই যে বুঝি না তা নয় হে, তবে কি না আমি এ লাইনে নতুন তো, মানে সবে দাঁত উঠছে, এখন যা দেখি তাই কামড়াতে ইচ্ছে করে। তবে এই ভুবন বাবু লোকটা একেবারে আহাম্মক, অথচ এই লোকটাকেই সবাই খাতির করে, ভয়ও খায়। যাই হোক, আর শোনো, এখন কি করা যায় বলো তো পাঁচু? বসে বসে সময় কাটানো তো আমার ধাত নয়, আমার কাজ চাই, যে কাজে বিশাল বিপদ আছে, অ্যাডভেঞ্চার আছে, নতুনত্ব আছে। পাঁচু দুলালবাবুকে বলল, আগে সে কথাই তো ভাবছি, চল ডেরায় ফিরে দুজনে মিলে একটু ভেবেচিন্তে সলা পরামর্শ করে ঠিক করি। হুটহাট নানা কাণ্ড বাঁধিয়ে কাজ পণ্ড হচ্ছে। দুলালবাবু একটু গুম মেরে গেলেন। দুজনে বাকি পথটা আর বিশেষ কথাবার্তা হলো না। ভৌত ক্লাবের পাশ কাটিয়ে তাঁরা যখন পোড়ো বাড়িটার ভেতরে ঢুকলেন, তখন সন্ধে হয়ে আসছে। চারদিকে কুয়াশায় মাখা ভুতুড়ে একটা আলো, যে কোনো মানুষের গা ছমছম করবে। তবে দুলালবাবু বা পাঁচুর সে বেলায় নেই। ঘরে ঢুকে পাঁচু তার লণ্ঠন জ্বালল, বলল, এই সন্ধেবেলাটা কাজ কারবারের পক্ষে খুব খারাপ, এই সময়টা আপনি একটু জিরিয়ে নিন, রাত নিশুত হলে বেরোনো যাবে। এই বলে পাঁচু তার বিছানায় শুয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু দুলালবাবুর ঘুম এলো না। তিনি সহজে ক্লান্ত হন না, তার উপর শরীরটা যেন কিছু করবার জন্য সর্বদাই টকবক করছে। দরজায় ক্যাঁচ করে একটা শব্দ হলো। তা ওরকম হয়, দরজা বলতে তো একটা মাত্র পাল্লা, তাও একটা কবজা ভাঙা বলে কাত হয়ে ঝুলে আছে। সারাদিনই বাতাসে নড়ে চড়ে আর ক্যাঁচ কোঁচ শব্দ করে। দুলালবাবু পাঁচুর দেখা দেখি জিরোনোর চেষ্টা করতে গিয়ে দেখলেন শরীরটা যেন জিরোতেই চাইছে না, কেবল কাজই করতে চাইছে। আসলে এই পাঁচুর বয়স হয়েছে, তাকে সব সময় সঙ্গে টানাটা ঠিক নয়, বেচারার ভারী কষ্ট হয় বোধহয়। দুলালবাবু ঠিক করলেন আজ একাই বেরিয়ে পড়বেন, আর এক্ষুনি। ভেবেই তড়াক করে উঠে বসলেন তিনি। তারপরেই ভারী অবাক হয়ে চেয়ে দেখলেন তার সামনে একটা ছোট ছেলে দাঁড়িয়ে, ছেলেটার মাথায় একটা হেলমেট। দুলালবাবু হাতে হাত ঘষে ভারী আমুদে গলায় বললেন, কাজ শিখতে চাও? তা শেখাবো, চুরি চচ্চুরি ডাকাতি যা চাও সব শেখাতে পারি। ছেলেটা দুপা কাছে এগিয়ে এসে বলল, আমি একটা ফর্মুলার অর্থ করতে পারছি না, একটু করে দেবেন? দুলালবাবু হাঁ হাঁ করে চেয়ে থেকে বললেন, হ্যাঁ, ফর্মুলা? সে আবার কি জিনিস? আপনি একসময় ফর্মুলায় পণ্ডিত ছিলেন। দুলালবাবু ভ্রু কুঁচকে বললেন, হ্যাঁ, ছিলুম নাকি? তা হবে, তবে ও সব আমি এখন ভুলে মেরে দিয়েছি। এখন চুরি ডাকাতি এইসব করে বেড়াই, আর তাতে ভারী আনন্দ। জানো, লোকগুলো ভীষণ বোকা জানো। কিন্তু আপনি এখনো একটু চেষ্টা করলেই ফর্মুলাটার মানে বলতে পারবেন, দেখুন না একবার চেষ্টা করে। দুলালবাবু ঘন ঘন মাথা নেড়ে বললেন, না 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 না, ও সব আমি করি টরি না, জানি টানি না।
ছেলেটা করুণ মুখ করে বলল, কিন্তু সবাই বলে এ ফর্মুলার অর্থ একমাত্র দুলাল স্যার ছাড়া কেউ করতে পারবে না। হ্যাঁ, বলে নাকি? ভারী মজার ব্যাপার তো। আপনার মনে নেই স্যার, সেই যে স্কুলে পড়ানোর সময়? স্কুল? ও বাবা, ওসব কথা শোন, উচ্চারণও করো না। স্কুল খুব খারাপ জিনিস, বুঝলে? খারাপ কেন স্যার? স্কুলে কি কি সব ভালো ভালো কথা শেখায়, সেগুলো আসলে খুব বাজে জিনিস, তাতে কোনো মজা নেই। আসল মজা হলো চুরি করা, বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে মানুষকে বোকা বানানো, মারপিট করা, বুঝলে? স্কুল টিস্কুলে কখনো যাবে না। ছেলেটা এসব শুনে ভারী উৎসাহ পেল যেন, একগাল হেসে বলল, হ্যাঁ, আর মাস্টারমশাইরাও খুব মারে স্যার। গাঁটটা খাওয়ার ভয়ে দেখুন না, এই মাথায় শক্ত টুপি পরে আছি। খুব খুব বুদ্ধির কাজ করেছ। তা হবে নাকি তুমি আমার সাগরেদ? 2-4 দিনে সব শিখিয়ে দেবো। ওই পাঁচু মদকটাকে দিয়ে কোনো কাজ হচ্ছে না, বড্ড কুঁড়ে, আর একটু পরিশ্রমেই নিতিয়ে পড়ে। ছেলেটা মাথা নেড়ে বলল, আপনার সাগরেদ হওয়া তো ভাগ্যের কথা স্যার। তাহলে চলো বেরিয়ে পড়া যাক। ছেলেটা ঘাড় নেড়ে সঙ্গে সঙ্গে বলল, চলুন স্যার, যেতে যেতে ফর্মুলাটা একবার কি শুনে নেবেন? হ্যাঁ, ফর্মুলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি একটা ফর্মুলার কথা বলছিলে বটে, কিন্তু শোনো, ওসব শক্ত গুরুগম্ভীর ব্যাপারে মাথা ঘামাবার দরকার কি আমাদের? চুরি ডাকাতিতে ঢের বেশি মজা হে। হ্যাঁ স্যার, সে তো জানি, কিন্তু এই ফর্মুলার ব্যাপারটা আমার মাথা থেকে কিছুতেই যাচ্ছে না। না গেলে অন্য কাজে মন দেবো কি করে বলুন স্যার? দুলালবাবু মাথা নেড়ে বললেন, তা অবশ্য ঠিক কথা, তা বলো শুনি। ছেলেটা গড় করে একটা প্রায় 1.5 ফুট লম্বা ফর্মুলা মুখস্থ বলে গেল। দুলালবাবু মাথা নেড়ে বললেন, হুম হুম, অত তাড়াতাড়ি নয়, ভেঙে ভেঙে বলো। এ তো মনে হচ্ছে অনেক উল্টো পাল্টা জিনিস মেশানো হয়েছে। এ তো ঠিক ফর্মুলা নয়, পাগলামি। তবু আস্তে আস্তে বলো। ছেলেটা এবারে আস্তে আস্তে বলতে লাগলো। দুলালবাবু মাথা নেড়ে নেড়ে খানিকক্ষণ বিড়বিড় করে বললেন, সোডিয়াম আয়োডাইড। মিলছে না, যা বললে আর একবার বলো। ছেলেটা ফের বলল। দুলালবাবু একটা কাগজ আর কলম খুঁজতে লাগলেন ঘরময়, বললেন, দাঁড়াও দাঁড়াও, লিখে নি, তা না হলে বোঝা যাবে না। কিন্তু এই পাঁচুর ঘরে কি আর কাগজ কলম পাবার জো আছে? বেটা লেখাপড়াই জানে না বোধহয়। ছেলেটা সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা এক্সারসাইজ বুক আর পেন্সিল বার করে দিয়ে বলল, স্যার এই যে এটাতে লিখুন। দুলালবাবু খাতাটা সাগ্রহে নিয়ে ফর্মুলাটা লিখে ফেললেন। তারপর বিস্মিতভাবে সেটার দিকে চেয়ে বললেন, এটার তো কোনো মানেই পাচ্ছি না হে, এ ফর্মুলা তোমাকে কে দিয়েছে? যিনি দিয়েছেন তিনি মস্ত বড় বিজ্ঞানী। দুলালবাবু মাথা নাড়তে নাড়তে বললেন, আমাদের সময় তো এ ফর্মুলা ছিল না। যাই হোক, হয় এটা একটা পাগলামি, নয়তো খুব উঁচু দরের সায়েন্স। উঁচু দরের বিজ্ঞানী স্যার, খুব উঁচু দরের। ব্যাপারটা প্র্যাকটিক্যাল না করলে বোঝাও যাবে না, কিন্তু তার অসুবিধা আছে, এখানে তো অত ভালো ল্যাবরেটরি নেই। কেন স্যার? ওই ভুবনবাবুর ল্যাবরেটরি তো ফাঁকা পড়ে আছে, ওখানে তো গেলেই হয়। কিন্তু ভুবনবাবু আমাকে ঢুকতে দেবেন না বোধহয়। এর খানিকক্ষণ পরের কথা। নন্দলাল, রামলাল আর ভুবনবাবু তিনজনের ল্যাবরেটরির দিকে রওনা হয়েছেন, কিন্তু ল্যাবরেটরির দরজা ভেতর থেকে বন্ধ। ভুবনবাবু দরজা ঠেলে বললেন, কে আবার ঢুকলো এর মধ্যে? রামলাল তাড়াতাড়ি বললেন, আগে
ভূত? হ্যাঁ, ভূত? তার ঘাড়ে আবার বিজ্ঞান ভর করলো কবে? ভূত? এই ভূত! কিন্তু ভেতর থেকে কেউ সাড়া দিল না। জানলা দিয়ে উঁকি মেরে ভুবনবাবু বাক্য হারা হয়ে গেলেন। যা দেখলেন তা প্রত্যয় হয় না। অনেকক্ষণ বাদে ফিস ফিস করে বললেন, সর্বনাশ। রামলাল আর নন্দলাল শ্রদ্ধা ভরে একটু পিছনে দাঁড়িয়েছিলেন। রামলাল উদ্বিগ্ন মুখে বললেন, আগে কিসের সর্বনাশ দেখলেন? আরে সেই গুন্ডা দুলাল বাবু যে এখানেও ঢুকে পড়েছে। আগে কোন গুন্ডা? এই দুলাল বাবু? হ্যাঁ হ্যাঁ, সঙ্গে ভূতকেও দেখা যাচ্ছে। দুজনে কি করছে বলো তো? রামলাল একটু উঁকি মেরে দেখে বললেন, তাই তো, কিছু একটা এক্সপেরিমেন্ট বলে মনে হচ্ছে। তাহলে আর কি হবে? আরে দরজায় জোরে জোরে ধাক্কা দাও, এসব আমার একদম ভালো ঠেকছে না। কিন্তু ধাক্কা দিতে হলো না। হঠাৎ ঘরের ভেতর থেকে একটা আলোর ঝলকানি আর সেই সঙ্গে বিস্ফোরণের শব্দ এলো। ঘরের ভেতরটা নীল বর্ণ ধোঁয়ায় ভর্তি হয়ে গেল। একটা কটু গন্ধ বেরোতে লাগলো ঘর থেকে। ভুবনবাবু বিবর্ণ মুখে বললেন, এ কি? রামলাল চিন্তিতভাবে বললেন, একটা দুর্ঘটনা ঘটে গেল বলে মনে হচ্ছে। নন্দলাল ইতিমধ্যে 10 হাত পিছিয়ে গিয়েছিলেন। একটু কম্পিত গলায় বললেন, আমি আগেই বলেছিলাম কি না, বিজ্ঞান খুব খারাপ জিনিস। তিনজন খানিকক্ষণ কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন। ধীরে ধীরে ভিতরকার ধোঁয়াটে ভাবটা কেটে ঘরটা আবার পরিষ্কার হয়ে এলো। দরজা খুলে হেলমেট পরা ভূত বেরিয়ে এসে উত্তেজিত গলায় বলল, দুলালবাবু অজ্ঞান হয়ে গেছেন, তবে ভয় নেই, কোনো ভয় নেই। ভুবনবাবু ভারী রেগে গিয়ে বললেন, হ্যাঁ, ভয় নেই মানে? বিজ্ঞান কি ছেলে খেলা নাকি? খুব বিপজ্জনক জিনিস। কি থেকে কি হয় তা আমার মতো পাকা সায়েন্টিস্টও ঠাহর পাই না। ভয় নেই, চলো তো দেখি লোকটা কি হলো। দুলালবাবু মেঝের ওপর হাত পা ছড়িয়ে শুয়ে রয়েছেন। জ্ঞান নেই, তবে নাড়ি চলছে, শ্বাসও বইছে। মুখে চোখে বেশ কিছুক্ষণ জলের ঝাপটা দেওয়া হলো। পুরনো জুতো এনে শোকানো হলো, চিমটি কাটা হলো, কাতুকুতু এবং সুরসুরিয়ে দেওয়া হলো। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর দুলালবাবু মিটমিট করে চাইতে লাগলেন। ভুবনবাবু একটু ভয়ের গলায় বললেন, রামলাল শোনো, এই দড়ি টড়ি যা পাও নিয়ে এসো। লোকটা যদিও আমাদের সেই দুলালবাবু বলেই মনে হচ্ছে, তবু জানো সাবধানের মান নেই। ভালো করে জ্ঞান ফেরবার আগেই হাত পা বেঁধে ফেলো, নইলে আবার হয়তো বিপদ ঘটাবে। ভূত মাথা নেড়ে বলল, না, আমার তা মনে হয় না। দুলাল স্যারের যে অসুখ হয়েছিল তা বোধ হয় সেরে গেছে। দুলালবাবু ভুবনবাবুকে দেখে তাড়াতাড়ি উঠে বসলেন। তারপর হাত জোর করে কপালে ঠেকিয়ে ভারী নিরীহ মুখে নরম গলায় বললেন, ভালো আছেন তো? ভুবনবাবু একটু ভড়কে গিয়ে বললেন, হ্যাঁ, তা ভালোই বলা যায়, কিন্তু আপনি কেমন আছেন? দুলালবাবু চারদিকে চেয়ে বললেন, হ্যাঁ, আমি বোধহয় অসময়ে একটু ঘুমিয়ে পড়েছিলুম, মাফ করবেন। সবাই বুঝতে পারছিল সেই পুরনো দুলালবাবুই আবার ফিরে এসেছেন। ভুবনবাবু একটু অভিমানের গলায় বললেন, ইয়ে, আপনি কিন্তু আমাকে বিশেষ রকমের অপমান করেছেন। হ্যাঁ, অপমান? বলে দুলালবাবু ভারী ভীতু চোখে চেয়ে রইলেন। ভুবনবাবু বললেন, হ্যাঁ, আপনি বলেছেন যে আমি নাকি এই শহরের সবচেয়ে আহাম্মক লোক। দুলালবাবু তাড়াতাড়ি নিজের কান দু হাতে চাপা দিয়ে আর্তনাদ করে উঠলেন, ছি ছি ছি, ওরকম কথা শোনাও যে পাপ, কি বলেন? হ্যাঁ, আমি তাহলে আহাম্মক নই? দুলালবাবু মাথা নেড়ে বললেন, আগে সে কথাও আমি বলতে পারবো না, আমি সামান্য মানুষ,
বড় বড় মানুষেরা কে কেমন বা আমি তার কি জানি বলুন। শুনুন দুলালবাবু, আপনি এই কবিতা কেনার নাম করে আমায় ঠকিয়েছেন, জানেন? অনেক চুরি, মিথ্যে কথা, ডাকাতির অভিযোগ আপনার বিরুদ্ধে আছে। এই শুনে দুলালবাবুর আকাশ থেকে পড়লেন, মুখে কথা সরল না। দিন দুই বাদের কথা, সকালে দুলালবাবু ল্যাবরেটরির এক কোণে ছোট একটা স্টোভে সেদ্ধ ভাত রান্না করছিলেন। এমন সময় জানলার বাইরে একটা লোক এসে দাঁড়ালো। মুখে কাঁচা পাকা দাড়ি, ন্যাড়া মাথায় সদ্য গজানো খোঁচা খোঁচা কাঁচা পাকা চুল, দুখানা চোখ জল জল করছে। লোকটা চাপা গলায় ডাকলো, দুলালবাবু। দুলালবাবু চমকে উঠে বললেন, আজ্ঞে। লোকটা মাথা চুলকে বলল, এসব কি হচ্ছে দুলালবাবু? দুলালবাবু ভারী ভয় খেয়ে বললেন, আগে সেদ্ধ ভাত রান্না করছি, কোনো অন্যায় তো করিনি। এর আরো কয়েকদিন পরের কথা, ভুবনবাবুর বাড়িতে এখন অখণ্ড শান্তি বিরাজ করছে। দুলালবাবু বাচ্চাদের হাতে কলমে বিজ্ঞান শেখাচ্ছেন। তার কাজে পাঁচু নানা রকম সাহায্য করে, আর ফাঁক পেলেই খানিক ঘুমিয়ে নেয়। ভুবনবাবু রোজই আজকাল কিছু না কিছু আবিষ্কার করে ফেলছেন। রামলাল আবার ভুবনবাবুর ধমক খাচ্ছেন রোজ। নন্দবাবু বিজ্ঞান আর কবিতার হাত থেকে রেহাই পেয়ে ভূত প্রেত, তন্ত্র মন্ত্র ইত্যাদি নিয়ে ভারী ব্যস্ত আছেন। ভূতও এক ফাঁকে হেলমেটটা আবার যথাস্থানে রেখে এসেছে। ভূতেরাও আজকাল কোনো গন্ডগোল আর করছে না। এখানেই শেষ। খুব শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।